স্বাগতম সবাইকে। আজকে আমরা দেখব পেমবান্তিয়ান দুকুন সান্তাত ছবির সম্পূর্ণ ব্যাখ্যা। এই গল্পটা শুরু হয় একটি শান্ত মাদ্রাসা থেকে, কিন্তু কয়েকদিনের মধ্যে সেখানে ছড়িয়ে পড়ে আতঙ্ক, রহস্য আর একের পর এক অদ্ভুত ঘটনা। অন্ধকার রুম, হারিয়ে যাওয়া ওস্তাদ, ছাত্রছাত্রীদের ভয়ঙ্কর অভিজ্ঞতা, আর এর মধ্যে ছায়ার মতো ঘুরে বেড়ানো কোনো শক্তি। সব মিলিয়ে মাদ্রাসা ডুবে যায় এক অজানা ভয়ের মধ্যে। আরো ভয়ঙ্কর হলো এই ঘটনার পেছনে যে আছে সে তাদের কেউ একজন। তাহলে আলো নিভিয়ে বসে পড়ুন, কারণ এখনই শুরু হতে যাচ্ছে পেমবান্তিয়ান দুকুন সান্তাতের রোমহর্ষকর সত্য ঘটনা। ঘটনা শুরুতে আমরা একটা মাদ্রাসার অফিসের মধ্যে দেখতে পারছিলাম, যেখানে এই মাদ্রাসার তিনজন ওস্তাদ ছিল। ওস্তাদ সামির, ওস্তাদ রাহিম এবং ইয়ানুরকে বলছিল, আপনারা দ্রুত মাদ্রাসার বোর্ডের মধ্যে একটা নোটিশ লাগিয়ে দিন, যেন ছাত্রছাত্রীরা সবাই সাবধানে থাকে, দেশের অবস্থা ভালো না। ওস্তাদ সামির সেখান থেকে চলে যাওয়ার পর ইয়ানুর রাহিমকে বলছিল, তাদের উচিত এইসব খবরাখবর নিয়ে বেশি চিন্তা না করে, তাহলে ভালো থাকবে। ঠিক সেই মুহূর্তেই লাইটগুলো অফ হয়ে যায়। তখনই কারা যেন এসে তাদেরকে একদমই সেখানে শেষ করে দেয়, আর রহিমের তো মাথাটা আলাদা করে দেওয়া হয়। এদিকে ছাত্রীদের ছাত্রাবাসে আনিশা হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ে। কেউ যেন তাকে ডাকছিল, কিন্তু সে উঠে কাউকে দেখতে পারছিল না। আর এখন তার একটু বাইরে যেতে হবে। সে যখন দরজাটা খুলল তখন দেখতে পেল একটা ভয়ঙ্কর মহিলা, যার গলাতে কাটা দাগ ছিল। অদ্ভুতভাবে তার দিকে চেয়েছিল। সে তো খুবই ভয় পেয়ে যায়, দরজা লাগিয়ে দেয়। তখন সেখানে নুরুল আসে, আর এটা হচ্ছে তার বান্ধবী। সে দেখতে চায় আনিশা কি দেখে এত ভয় পেল। সে দরজা খুলতে গেলে আনিশা তাকে মানা করছিল। সে যখন দরজা খুলল, খোলার পর সেখানে কেউ ছিল না। আনিশা কি দেখলো এটা সে নুরুলকে বলে না। পরের দিন সকালে তারা যখন ক্লাস করতে যাচ্ছিল, নুরুল আনিশাকে জিজ্ঞেস করে, কাল রাতে তুমি কি দেখেছিলে? আনিশা বলল, আমি ভয়ঙ্কর কিছু দেখেছি। এটা আবার শুনে মাদ্রাসার এক ছাত্র, যার নাম হচ্ছে ছাত্রী, সে বিষয়টা নিয়ে জানতে চায়। তবে ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আনিশা কিছু না বলে চলে যায়। ছাত্রীর বন্ধু, এটা হচ্ছে আলী, তারা সবসময় একসাথেই থাকে। এদিকে তারা দেখতে পারে ওস্তাদ রিদওয়ান মাদ্রাসার বোর্ডে একটি নোটিশ লাগাচ্ছিল, যেন সব ছাত্রছাত্রীরা সাবধানে থাকে, বের না হয়। দেশের সাথে সাথে গ্রামের পরিস্থিতি এখন ভয়াবহ। এদিকে আমরা দেখতে পারি মেয়েদের ক্লাস নিচ্ছিল ওস্তাজা ফাতেমা। হঠাৎ করে মাইকে অ্যালার্ম হলো, বলা হলো আজকের মতো লেখাপড়া এখানেই সমাপ্ত। সকল ছাত্রছাত্রীরা যেন তাদের ছাত্রাবাসে ফিরে যায়। এদিকে আমরা দেখতে পারছিলাম ছাত্রী আলী, তারা একটু বন্ড টাইপের। তারা মাদ্রাসার ছাত্র হয়ে সিগারেট খাচ্ছিল, তবে দেশের অবস্থার কারণে তাদের মন মানসিকতা ভালো নেই। এদিকে আমরা দেখতে পারছিলাম ওস্তাদ রিদওয়ান এই মাদ্রাসার পরিচালনার দায়িত্বে থাকা ওস্তাদ বাগাসকে অনেক কথা শোনাচ্ছিল। একটা বিষয়, সে বাগাসের প্রতি ক্ষিপ্ত ছিল, বলছিল আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কিনা, বা কখন সিদ্ধান্ত নেবেন। বাগাস তখন বলছিল, মাদ্রাসার মুহতামিম কেউই এখানে না আসা পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। সেখানে তখন ওস্তাজা ফাতেমা এসে তাদের ঝগড়া থামায়। আনিশা ভয়ঙ্কর কিছু দেখেছে, সে বিষয়ে কথা বলতে আলী আর ছাত্রী তার কাছে যায়। তখন সেখানে ওস্তাদ বাগাস আসে, আর তিনি বুঝে যায় যে তারা দুজন সিগারেট খেয়েছে। আলীর টুপির ভিতর থেকে তো বাগাস দেশলাইট বের করে দেয়। ওস্তাদ হিসেবে সে তখন খুব সুন্দর করে তাদেরকে বোঝায়, কোরআনের আয়াত দিয়ে বোঝায় যে এমন কিছু করবে না যেটা কিনা নিজেদের ধ্বংস ডেকে আনে। সন্ধ্যা নামতেই ছাত্রী আর আলী কথা বলছিল যে মাদ্রাসার অনেক ছাত্রছাত্রী চলে গিয়েছে আর ফিরে আসেনি। ওস্তাদ রহিম, ইয়ানুর কিছুদিন যাবৎ নিখোঁজ, তারা কোথায় গেল? এসব নিয়ে পুরো মাদ্রাসায় কথা হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। তাদের দুই ওস্তাদ রহিম আর ইয়ানুরকে কেউ মেরে ফেলেছে, এটা কিন্তু তারা কেউ জানে না। আনিশা যখন তার রুমে শুয়ে আছে তখন হঠাৎ জানালাটা খুলে গেল। জানালাটা বন্ধ করে সামনের পর্দার পেছনে সে দেখতে পারে কেউ যেন রুমের ভেতরে প্রবেশ করেছে, হাঁটাহাঁটি করছে। সে বুঝতে পারে এটা কোনো মানুষ নয়, এটা তো সেদিন রাতে সে দেখতে পেয়েছিল। তখন সে খুব ভয় পেয়ে যায় আর ঘর থেকে বেরিয়ে দরজা লাগিয়ে দেয়। কিন্তু তার কাঁধে আবার কে হাত রাখলো? সে পেছনে চেয়ে দেখতে পারে সেই ভয়ঙ্কর জিনিসটা তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। সে তো খুব ভয় পাচ্ছিল, দৌড়ে নিচে নামতে শুরু করে, কিন্তু সেখানেও তার সামনে সেটা চলে আসে। তখন সে চলে যায় দৌড়ে বাথরুমের দেয়ালের পাশে গিয়ে লুকিয়ে থাকে। সেখান থেকে সে উকি দিয়ে দেখতে চেষ্টা করে যে এখনো আছে কিনা, কিন্তু ওই পাশে যখন তার নজর যায় সে দেখতে পারে মাদ্রাসার কোনো এক ওস্তাদ কি যেন করছে। ভালো করে দেখে সে বুঝতে পারে সেখানে তাবিজ পোতা হচ্ছিল। সে বুঝে যায় এটা কালো জাদু ছাড়া আর কিছু না। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম ওস্তাদ সামির, যে কিনা একটা রুমে যায়। সেখানে সে দেখতে পারে কাফনে মোড়া লাশ রয়েছে। যে লাশগুলো হচ্ছে
উস্তাদ রহিম আর ইয়ানুরের। আসলে সেই রাতে তাদের মেরে ফেলার ঘটনা ওস্তাদরা সবাই জানে, কিন্তু অন্য ছাত্রছাত্রীরা বা বাহিরের কেউ জানে না। লাশগুলো পচে যাচ্ছিল, স্বামীর সামনে গিয়ে বসে কান্নাকাটি করছিল। আর এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম একটা ঘরে কেউ যেন কালো জাদু করছে, আর সেখানে অনেকগুলো জানোয়ারের রক্ত মিশিয়ে কালো জাদু করা হচ্ছিল। সেই জাদুকরের হাতে ছিল দুইটা পুতুল, সেগুলোর উপর আবার কাফনের কাপড় লাগানো ছিল। যখন সেগুলোকে রক্তের ভিতরে ডুবিয়েছিল সে, তখন স্বামীর সামনে সেই দুইটা লাশগুলো উঠে বসে পড়ে আর বলতে থাকে সবাই মৃত, সবাই মৃত। স্বামী তো খুবই ভয় পাচ্ছিল, মানে লাশগুলোকে কেউ কন্ট্রোল করছে। স্বামী তখন ভয়ে চোখগুলো বন্ধ করে ফেলে, কিন্তু চোখ খোলার পর সে দেখতে পেল লাশগুলো তার সামনে নেই। সে দৌড়ে ঘর থেকে বের হতে যাবে, তখনই বাইরে থেকে অনেকগুলো গলার আওয়াজ পাচ্ছিল সে, আর উপর থেকে তখনই লাশটা পড়ে যায় তার পেছনে। আমরা দেখতে পারি রহিমের লাশটা তার মাথা নিয়ে দাঁড়িয়ে আছে, আর সেখানে ইয়ানুরের লাশ এসে তার উপর তখন বমি করে দেয়। তখন সে চিৎকার করে। ছাত্রী আনিশা সেখানে পৌঁছে দেখে এই অবস্থা, পুরো শরীর লাল হয়ে গিয়েছে। তাকে ঘরে নিয়ে রাখার পর সবাই জিজ্ঞেস করছিল তার কি হয়েছে। আনিশা তখন বলে, আমি এই বিষয়গুলো একটু হলেও জানি, তাকে কালো জাদু দিয়ে আক্রমণ করা হয়েছে। তখন নুরুল বলছিল বিশ্বাসী মানুষদেরকে এগুলো ঘায়াল করতে পারে না। আনিশা বলে, তোমরা পড়নি আমাদের নবীজির উপর কেউ কালো জাদু করেছিল? তখন সেখানে বাকি ওস্তাদরা এসে সবাইকে নিজেদের ছাত্রাবাসে ফিরে যেতে বলে। এদিকে আমরা দেখতে পারি মাদ্রাসার মুহতামিম ওস্তাদ কিওয়াই সেখানে এসে উপস্থিত হয়। যে ঘরে লাশগুলো রাখা ছিল সেখানে যাওয়ার পর তারা লাশগুলো খুঁজে পায় না। বাগাসকে কিওয়াই বলে, তুমি কেন তাদেরকে আগে দাফন করনি? বাগাস বলে, পুলিশের ভয় রেখে দিয়েছিলাম আর আপনি আসার অপেক্ষা করছিলাম। কিওয়াই তখন বলে, এটা তুমি মোটেও ঠিক করনি। প্রথমত মুসলিম হিসেবে দায়িত্ব দাফন করানো ছিল। রিদওয়ান পেছন থেকে বলছিল, আমি বাগাসকে অনেকবার বলেছি ওস্তাদ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য, কিন্তু তিনি নেননি। কিওয়াই তখন বলছিল, এটা তুমি কোনো কাজ করলে তোমাকে দায়িত্ব দেওয়াটাই ঠিক হয়নি। তোমরা তো জানো লাশ দিয়ে কালো জাদু করা হয়, এখন কি হবে? কিওয়াই তখন বলে, তাদের মৃত্যু আর লাশের বিষয়ে এখন পর্যন্ত কারা কারা জানে? রিদওয়ান বলছিল, আমরা ওস্তাদরা ছাড়া এখনো কেউ জানে না। কিওয়াই বলে, আচ্ছা তাহলে সকল ছাত্রছাত্রীদের একসাথে জড়ো করো। ওস্তাদ কিওয়াই সবাইকে নামাজ পড়াচ্ছিল, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে সবাই যখন সেজদায়, ছাত্রী তখন মাথাটা একটু উঁচু করে দেখতে পায় সামনে একটা লাশ দাঁড়িয়ে রয়েছে। সে তো ভয়ে পেছনে সরে গেলে পাশে থাকা সবার নামাজটাই ভেঙে যায়, আর সবাই অবাক হয়ে যায়, কেননা সামনে থেকে মুহতামিম কিওয়াই গায়েব হয়ে গিয়েছিল নামাজ রেখে। কোথায় গেল? সবাই তো খুবই অবাক হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি সকল ছাত্রছাত্রীদের জড়ো করা হচ্ছে এবং সবাইকে একটা ছাত্রাবাসে থাকার জন্য বলা হয়, কেননা এখন বিপদের সময়। ছেলে আর মেয়েদের মাঝখানে একটা পর্দা দেওয়া হয়। সেখানে লাইট নিভিয়ে দেওয়ার পর আমরা দেখতে পারি ছাত্রী আর আলী তারা লুকিয়ে লুকিয়ে এখান থেকে বের হয়ে চলে যায় মাদ্রাসার অফিসের ভিতরে। মাদ্রাসায় কি হচ্ছে এটা বোঝার জন্য তারা সেখানে যায়। সেখানে গিয়ে তারা একটা পেপার খুঁজে পায় যেখানে দেশের অবস্থা খুব ভালো করেই লিখেছিল, যে দেশের আনাচে কানাচে সহিংসতা অরাজকতা সব মিলিয়ে দেখা দিচ্ছিল। অবস্থা খুবই খারাপ। মাদ্রাসার শিক্ষকরা এইসব তাদের কাছে লুকিয়েছে। পরিস্থিতি খারাপ হচ্ছে এটা তারা জানতো, কিন্তু এত বেশি খারাপ হয়ে গিয়েছে যে মানুষ মেরে ফেলা হচ্ছে এটা তারা জানতো না। তখন সেখানে কেউ একজন আসে আর তারা লুকিয়ে পড়ে। এদিকে হঠাৎ করে ঘুম থেকে উঠে আনিশা দেখতে পেল তার আশেপাশে তার কোনো বান্ধবী বা কোনো ছাত্রী নেই। তাহলে সকল ছাত্রছাত্রীরা কোথায় গেল? সামনে দেখতে পারে তার বান্ধবী নুরুল বসে অদ্ভুত আচরণ করছে অন্যদিকে ফিরে। তাকে ধরতেই সেটা যখন তার দিকে ঘুরলো, সে দেখতে পারে তার চোখ একদম সাদা হয়ে গিয়েছে। শুধু এটাই বলছিল সবাই মৃত, সবাই মৃত, এক ভয়ঙ্কর অবস্থা। সে তখন ঘুম থেকে উঠে দেখতে পারে সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল। যাই হোক, সে চলে যাচ্ছিল বাথরুমে, তখনই সেই ভয়ঙ্কর জিনিসটা তার কানে কানে ফিসফিস করে বলতে থাকে কেয়ার কঠোরে। তখনই সে কেয়ার ঘরের দিকে যেতে থাকে। এদিকে ছাত্রী আর আলী চলে যায় ওস্তাদ সামিরের সেবা করার জন্য, কেননা তার শরীর আক্রান্ত হয়ে এখন নষ্ট হয়ে যাচ্ছে, গা হচ্ছে, বোঝাই যাচ্ছে যে সে কালো জাদুর দ্বারা এফেক্টেড। ছাত্রী তখন বলছিল আমার বাড়িতে যেতে হবে। আলী বলে এত চিন্তা করো না, কেননা তারা তো ভালোই আছে। ছাত্রী তখন বলছিল শোনো, তোমার বাবা মা দেশে নেই, তোমার কোনো সমস্যা নেই, আর আমার বাবা মায়ের পাশে আমি ছাড়া আর কেউ নেই, তাদের দেখতে হবে আমাকে। এটা বলে সে যখন সেখান থেকে বের হয়, তখন আমরা দেখতে পারি আলীর পেছনে স্বামী উঠে বসে, আর মুখ থেকে একটা আওয়াজই বের হচ্ছিল সবাই মৃত। সেটা শুনে বেশি উঠছিল আর আলীর দিকে এগিয়ে আসছিল। এটা দেখে আলী ভয় পেয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে চলে যায়। এদিকে আনিশা কিওয়ের কুঠিরের সামনে গেলে সেই ভয়ঙ্কর
ভয়ঙ্কর জিনিসটা আবারও তার কানে কানে বলে ভিতরে যাওয়ার জন্য, কিন্তু দরজাটা তো লাগানো। সে উকি দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে কিন্তু তেমন কিছু দেখতে পেল না, তাই সেখান থেকে চলে যায় বাথরুমে। বাথরুম করার সময় সেখানে একটা তাবিজ পায়। সেখান থেকে সে আবারও দেখতে পারে পাহাড়ের মধ্যে যেন কেউ আছে। দেখতে পারে সেখানে ওস্তাদ রেদওয়ান, আর সে সেখানে একটা তাবিজ রাখছে। এখন তো আনিশা বুঝে গিয়েছে কালো জাদু কে করছে। তখন নুরুল সেখানে আসলে এই তাবিজটার বিষয় বলে আনিশা, কিন্তু নুরুল সেই তাবিজটা ডাস্টবিনে ফেলে দেয়। নুরুল যখন সেখানে কাপড় ধুয়ে কাপড় শুকাচ্ছিল, সে দেখতে পেল সামনে কাপড়ের ওপাশে কোনো একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে কাপড়টা সরাতেই সেখানে কিছু দেখতে পেল না। হঠাৎ করে তার চোখগুলো যেন জ্বলতে শুরু করে। সে তো চিৎকার করতে থাকে। তখন আনিশা সেখানে আসে, কিন্তু সে বলছিল সে আর কিছুই দেখতে পারছে না। তার চোখ দিয়ে আমরা দেখতে পারি রক্ত ঝরছিল, আর তখনই সেখানে তার গলা দিয়ে কাটা তার বের হচ্ছিল। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে এগুলো? তখন তার চোখ দিয়ে বের হচ্ছিল তার কাটা। তার খুবই কষ্ট হচ্ছিল। এর যন্ত্রণায় নিজেকে সামলাতে না পেরে সাথে থাকা একটা কূপের ভেতরে সে পড়ে যায়। আনিশা তাকে ধরে ফেলে, কিন্তু আমরা দেখতে পারছিলাম নিচ থেকে কিছু একটা তাকে টেনে ভিতরে নিয়ে যায়। এভাবেই নুরুলও শেষ হয়ে যায়। এই ঘটনার পর আমরা দেখতে পারছিলাম রিদওয়ান আবারও ঝগড়া শুরু করেছে বাগাসের সাথে। বলে, আপনি কেন এখনো ছাত্রছাত্রীদের বাড়িতে যেতে দিচ্ছেন না? আর কতজন মারা যাবে? বাগাস বলছিল, সম্মান দিয়ে কথা বলুন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি দায়িত্বের মর্যাদা দিতে জানি, বাইরে এখন আরো বেশি সমস্যা। তখন ওস্তাজা ফাতেমা এসে তাদেরকে থামায়। সন্ধ্যার সময় মাদ্রাসায় জিকিরের আয়োজন করা হয় কালো জাদুর বিপক্ষে। সবাই যখন লা ইলাহা এই জিকিরে মুগ্ধ, তখন আমরা দেখতে পারি অনেকগুলো ছাত্রছাত্রীকে শয়তানে বশ করেছে, আর তারা সেখানে অনেক বাজে পরিস্থিতির সৃষ্টি করে। আর ধীরে ধীরে ছেলে মেয়েগুলোর নাক মুখ দিয়ে বের হতে থাকে অনেক রক্ত। তারা আক্রান্ত হয়ে গিয়েছে কালো জাদুর। ছাত্রী আর আনিশা চলে যায় ওষুধ আনার জন্য। আলীও তাদের সাথে যায়, কিন্তু ভেতরে যেতে চাইছিল না, কেননা আক্রান্ত ওস্তাদ সামির ছিল সেই ঘরে যেখান থেকে তারা ওষুধ আনতে যাচ্ছে। আমরা দেখতে পারছিলাম তারা যখন ওষুধ বের করছিল, পাশে সামির কাজ চিবিয়ে খাচ্ছিল এবং ছাত্রীকে বলছিল, তোমার বাবা কেমন আছে? ছাত্রী এই কথা শোনার পর পরিবারের জন্য চিন্তা হতে শুরু করে এবং সে চলে যেতে শুরু করে বাড়িতে। আনিশা তখন তাকে আটকায় আর বলে, তোমাকে এখানে অনেক প্রয়োজন, কিন্তু সে কোনোভাবেই শোনে না। রাতে বাড়ির দিকে রওনা হয়, কিন্তু সে যেতে যেতে দেখতে পারে রাস্তার চারিপাশে শুধু লাশ আর লাশ। তাদেরকে শেষ করে ফেলেছে রাজনৈতিক দলেরা, মানে যাদেরকে কালো জাদুর সাথে সম্পৃক্ত পেয়েছে বা সন্দেহ করেছে তাদেরকে মেরে ফেলা হয়েছে। এদিকে আমরা দেখতে পারছিলাম একটা মহিলা তার হাজবেন্ডের জন্য খাবার বানিয়ে নিয়ে যাচ্ছে। তখন সে পেছনে চাইলেই দেখতে পারে তার স্বামীকে কেউ মেরে ঝুলিয়ে দিয়েছে, যেগুলো করেছে রাজনৈতিক দলগুলো। ছাত্রী যখন লুকিয়ে লুকিয়ে তার বাড়িতে যাচ্ছিল, তাকেও দেখে ফেলে তারা। মারার জন্য পিছনে লাগলে তার জীবন বাঁচাতে সে একটা গর্তের মধ্যে পড়ে যায়, কিন্তু সেখানে ছিল অনেক লাশ যেগুলোকে মেরে ফেলা হয়েছে। সে নিজেকে বাঁচাতে লাশের ভিতরে লুকিয়ে পড়ে। ওই লোকগুলো তখন তাকে আর খুঁজে পায় না। এদিকে আমরা দেখতে পারি আনিশা মন খারাপ করে বসে আছে আর ভাবছে তার ছোটবেলার কথা। একদিন তার বাবা আর মা কিছু একটা নিয়ে ঝগড়া করছিল। তার মা ছিল প্রেগনেন্ট, যেখানে তার বাবা তার মাকে বলছিল তার পেটের বাচ্চাকে কালো জাদু করে শয়তানের কাছে বলি দেওয়ার জন্য, এতে নাকি তারা ধনী হয়ে যাবে। কিন্তু তার মা এটা মানে না এবং নিজেই নিজেকে শেষ করে দেয়। তো আমরা এই ঘটনায় বুঝতে পারছিলাম যে সেই সময় কতটা কালো জাদুর খারাপ প্রভাব ছিল সেই গ্রামে। এরপর আমরা দেখতে পারি আনিশা সরাসরি তার রেদওয়ান ওস্তাদের কাছে গিয়ে বলে, আপনি সত্যি করে বলুন তো আপনি কালো জাদু করছেন কিনা? রিদওয়ান তখন অবাক হয়ে যায় আর এই কথাতে বিরক্ত হয়। আনিশা বলে, আমি পাহাড়ে আপনাকে তাবিজ রাখতে দেখেছি আর নুরুলের মৃত্যুর সময় সেখানে আপনাকে দেখতে পেয়েছিলাম। রিদওয়ান তখন তাকে বলে, তুমি আমাকে যেমনটা ভাবছো তেমনটা সত্যি নয়। এটা বলে সেখান থেকে চলে যায়। উস্তাজা ফাতেমা সেখানে এসে আনিশাকে বুঝিয়ে বলে তিনি এমন করতে পারে না। তিনি নাকি আরো চেষ্টা করছেন রহস্য উদ্ঘাটন করার জন্য, যে কে এই মাদ্রাসার ভিতর এইসব করছে। তাকে শান্ত করে বলে, এবার তোমার বান্ধবীদের জন্য রান্নাঘর থেকে গরম পানি নিয়ে আসো। এদিকে আমরা দেখতে পারছিলাম ছাত্রী নিজের গ্রামে গিয়ে পৌঁছেছে আর তার বাড়িতে যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখতে পারে লাশের খাটিয়া নিয়ে অনেকেই দাঁড়িয়ে আছে কবরস্থানের সামনে, কিন্তু অনেকগুলো মানুষ তাদের দাফন করতে দিচ্ছিল না, কারণ যাকে মারা হয়েছে বা যে মারা গিয়েছে সে কালো জাদু করত। সে যখন বাড়িতে যায় আমরা দেখতে পারি ওই মহিলাটি তার মা, যার হাজবেন্ডকে মেরে ফেলা হয়েছিল। তার বাবার কথা জিজ্ঞেস করতে কান্নায় ভেঙে পড়ে তার মা। বাবার মৃতদেহ দেখায়, কিন্তু তার বাবা তো তান্ত্রিক
তান্ত্রিক বা কালো জাদুকর ছিল না, একজন ভালো মানুষ ছিলেন, রোকেয়া করত। তাহলে এমনটা কেন হলো? তার মা বলে তোমার বাবাকে কিছু মানুষ ফাঁসিয়ে দিয়ে এমনটা করেছে, কিন্তু কয়েকদিন হওয়ার পরেও কেন বাবাকে দাফন করা হলো না? জানতে চাইলে মা বলে গ্রামের কোনো জায়গাতে কালো জাদুকর বা তাদের সাথে সম্পৃক্ত কেউ মারা গেলে দাফন করতে দেওয়া হচ্ছে না। ছাত্রী তো এটা শুনে পুরোপুরি ভেঙে যায়। তখন সে তার মাকে বলে মা, আমাদের বাড়ির উঠোনে বাবাকে কবর দিব, কিন্তু মানুষ যেন না জানে। আমরা দেখতে পারি রাতের আধারে তার বাবাকে সে কবর দেয়, এমন ভাবে দেয় যেন এখানে কোনো কবর আছে এটা না বোঝা যায়। এর পরের দিন সে তার মাকে মাদ্রাসাতে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু তার মা আসে না। বলে আমাকে তোমার বাবার লাশ পাহারা দিতে দাও, তুমি এখান থেকে চলে যাও, তোমার বিপদ হতে পারে, আমার জন্য দোয়া করো। এটা বলে তাকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হয়। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম গরম পানি আনতে রান্নাঘরে গিয়েছে আনিশা। সেখানে রান্না করছিল একটা মহিলা যিনি মাদ্রাসার রান্নার কাজে নিয়োজিত। পাত্রে পানি গরম হয়েছে কিনা সেটা দেখতে ঢাকনা তুলতে আনিশা দেখতে পারে সেখানে একটা কাটা মাথা। সে তো খুবই ভয় পেয়ে যায়। তখন সে আন্টি তার সামনে আসে, যার চোখটা ছিল একদমই সাদা বর্ণের, আর সেটা তার সামনে নিজেই নিজেকে শেষ করে দেয়। কি একটা অবস্থা! এদিকে ফাতেমা স্বামীর ঘাগুলো পরিষ্কার করে দিচ্ছিল, তখনই হঠাৎ করে লাইট অফ হয়ে যায়। আনিশা যখন তার কাছে যায় বিষয়টা বলার জন্য, তার সাথে মাত্র কি ঘটলো সেখানে গিয়ে দেখতে পারে ফাতেমা বসে আছে একটা পর্দার ওপাশে, কিন্তু তার ব্যবহারটা ছিল খুবই অদ্ভুত। তখনই সে তার আঙুলটাই ফেলে দেয় কেচি দিয়ে। আনিশা তো খুবই ভয় পেয়ে যায়, সেখান থেকে পালাতে চায়, কিন্তু দরজাটা লেগে যায়। সেটা তখন তার উপর আঘাত করার চেষ্টা করছিল। আনিশা তখন সেখানে আল্লাহর কাছে সাহায্য চায় আর আয়াতুল কুরসি পড়ছিল। আর আমরা দেখতে পারি ফাতেমার ভেতরে থাকা শয়তানটা ফাতেমার মাথাতে সেই কেচিটা ঢুকিয়ে দেয়, আর সেখানেই সে শেষ হয়ে যায়। এই সবের পর যখন মন খারাপ করে বসেছিল আনিশা, তখন আবার সেই ভয়ঙ্কর জিনিসটা তার কাছে এসে বলে কি এর ঘরে যেতে, মানে কি বারবার কেন সেখানে যেতে বলা হচ্ছে। সে তখন সেখানে যায় আর ভেতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু তালা দিয়ে বন্ধ করা, কিভাবে প্রবেশ করবে? ওস্তাদ বাগাস আর রিদওয়ানকে সে বলে কি এর রুম চেক করার জন্য, আমার মনে হচ্ছে ভেতরে অবশ্যই কিছু আছে। ওস্তাদ রিদওয়ান তখন সেখানে বলে এটা ঠিক না, এটার ভিতরে ওনার ব্যক্তিগত জিনিসপত্র আছে, এভাবে তল্লাশি করা যাবে না। ছাত্রী তখন সেখানে এসে বলে আপনারা কি করছেন? নিজেও কিছু করতে পারছেন না, আমাদের কেউ কিছু করতে দেবেন না। সে তখন আনিশাকে বলে চলো আমরা দেখব বিষয়টা। তখন দরজা ভেঙে সেখানে প্রবেশ করার পর তারা দেখতে পারে সেখানে ছিল কালো জাদুর জিনিসপত্র। এর মানে মোহতামিম কি আসলে কালো জাদু করছিল। এটা জানার পর আনিশার কথায় সবাই বিশ্বাস করতে থাকে। তারা সবাই ওস্তাদ রিদওয়ানকেও বেঁধে ফেলে, কেননা সেও সন্দেহভাজন ছিল। এদিকে সন্ধ্যা হয়েছে, তখন আমরা দেখতে পারি সবাই মিলে রিদওয়ানের রুমে তল্লাশি নিতে যায়। তাদের সাথে ছিল ফাতেহ নামের একটা ছেলে, যাকে ওস্তাদ রহিম আর ইয়ানুরের লাশ নৃশংসভাবে মেরে ফেলে। আনিশা আর ছাত্রী রিদওয়ানের দরজা খোলার পর ছাত্রী ঘরে ঢুকলে দরজা আপনি লেগে যায়। দুজনের মধ্যে কেউ দরজা খুলতে পারছিল না। আনিশা তখন দেখতে পারে সে ভয়ঙ্কর শয়তানটা বাগাসের রুমের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কেন তার বিষয়টা সন্দেহ লাগে। সেইখানে গিয়ে ভিতরে চেয়ে দেখতে পারে সেখানে কেউ কালো জাদু করছিল। তখনই দরজাটা খুলে যায় আর কোনো একটা শক্তি তাকে টেনে ভিতরে নিয়ে ফেলে দেয়। এদিকে আমরা দেখতে পারি আলী আর তার বন্ধুরা আহত ফাতেহ ছেলেটাকে মাদ্রাসায় রিদওয়ানের কাছে নিয়ে আসে আর রিদওয়ানের বাঁধন খুলে দেয়। রিদওয়ান চেক করে দেখতে পারে ছেলেটি মারা গিয়েছে। তখনই লাইটগুলো অফ হয়ে যায়। ওস্তাদ রিদওয়ান দরজাগুলো বন্ধ করে দিতে বলে। আনিশা উঠে দেখতে পারে কালো জাদু আর কেউ করছে না, করছে তাদের ভালো শিক্ষক ওস্তাদ বাগাস। সে শয়তানের পুজো করছিল আর পুতুল দিয়ে আনিশার পুরো শরীর কন্ট্রোল করছিল। বাগাস পুতুলের সাথে যা করছিল আনিশার সাথেও তা হচ্ছিল। তাকে তখন দেয়ালে মিশিয়ে ফেলা হয়। আনিশা শুধু জিজ্ঞেস করেছিল আমরা কি দোষ করেছিলাম। বাগাস বলতে শুরু করে তোমরা তো শুধু আমার কাজের মধ্যে ঝামেলা সৃষ্টি করছিলে, আমি তো শুধু যারা পথভ্রষ্ট তাদের ধ্বংস করতে চেয়েছিলাম। তখনই আমরা দেখতে পারি সে কিছু রক্ত নিয়ে সেসব মুখে দিয়ে ছিটিয়ে দিচ্ছিল পুতুলগুলোর উপর, মানে আনিশার বাকি বন্ধুদেরকে কন্ট্রোল করবে এবার বাগাস। এদিকে মাদ্রাসার ভিতরে ছাত্রছাত্রীরা দেখতে পারে বাইরের লাশগুলো, মানে যারা মারা গিয়েছিল তাদের সব লাশগুলো জীবিত হয়ে আবার মাদ্রাসার ভিতর ঢোকার চেষ্টা করছে। তখন তারা সবাই কোরআন তেলাওয়াত করতে শুরু করে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে। এদিকে ঘর থেকে মুক্তি হয়ে ছাত্রী বাগাসের রুমে গিয়ে প্রবেশ করলে দেখে এই অবস্থা, আনিশাকে ঝুলিয়ে রাখা হয়েছে। তখন বাগাস আর ছাত্রীর মধ্যে একটা ফাইট হয়। অনেক ফাইটের পর ধাক্কা মেরে বাগাসকে ফেলে দেয় ছাত্রী। আনিশা বলছিল তুমি এই ফাঁকে সেই মাটির পাত্রটা জলদি ভেঙে দাও। ছাত্রী তখন সেটা ভেঙে ফেলে আর আমরা দেখতে পারছিলাম সকল লাশ
লাশগুলো একবারে নিস্তেজ হয়ে পড়ে যায়। আর বাগাসকে ঘরের ভেতরে তারা আটকে রেখে তালাবন্ধ করে দেয় এবং তারা বের হয়ে আসে। তখনই আমরা দেখতে পাচ্ছিলাম আকাশ থেকে একটা ভয়াবহ আগুনের উল্কা বাগাসের রুমের মধ্যে এসে পড়ে। আর ভেতরে আমরা দেখতে পারি বাগাসের শরীর সম্পূর্ণ গলে যাচ্ছিল আর অনেক কষ্টে তার মৃত্যু হয়। এদিকে ভালো হয়ে যায় ওস্তাদ সামির, মানে কালো জাদুর প্রভাব কেটে গিয়েছে। আর এখানেই আজকের এই মুভিটা শেষ হয়ে যায়। এই ছিল পেমবান্তিয়ান দুকুন সান্তার ছবির সম্পূর্ণ কাহিনী। শেষ পর্যন্ত জানা গেল মাদ্রাসার ভিতর থেকে কেউ কালো জাদু করছিল আর মৃতদেরকে ব্যবহার করছিল নিজের শক্তি বাড়ানোর জন্য। আনিশা আর ছাত্রী নিজেদের সাহস আর বিশ্বাস দিয়ে সেই কালো জাদু থামাতে পেরেছিল। আর সবচেয়ে বড় শিক্ষা, মানুষ যখন ভুল পথে চলে তখন সে নিজেই হয়ে ওঠে সবচেয়ে বড় বিপদ। যদি ব্যাখ্যাটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের কোনো নতুন হরর মুভির স্টোরির এক্সপ্লেনে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর ভয়কে সম্মান করতে শিখুন।